হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এসএসসি এমটিএস 2024-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে ইকোনমি, অর্থাৎ অর্থনীতি। অর্থনীতি থেকে যে কোশ্চেনগুলো আসে, সেই ধরনের কোশ্চেন আমরা আগে একটা ক্লাস দিয়েছিলাম, সেখানে 50খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকেও আবার তোমাদের জন্য 50খানা কোশ্চেন নিয়ে চলে এসেছি। মোট টোটাল আমরা 100খানা কোশ্চেন আলোচনা করবো বলেছিলাম, তো সেই মতো 50খানা নিয়ে চলে এসেছি। সেই কোশ্চেন আনসার শুরু করার আগে তোমরা যারা এবার 2024-এ পরীক্ষা দিতে যাবে, তোমাদের জন্যই আমরা জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পিডিএফ তৈরি করেছি। যে পিডিএফটা থাকবে 2019 থেকে 23-এর 5 বছরের এসএসসি এমটিএসের যে এক্সাম হয়েছিল, সেই এক্সামের শিফট ওয়াইজ একের পর এক সম্পূর্ণ বাংলাতে, এবং তার সঙ্গে প্রত্যেকটা কোশ্চেন, যে সকল কোশ্চেনের ডিটেলস দেওয়া দরকার সেই সকল কোশ্চেন ডিটেলস সহ এই পিডিএফটা তৈরি করা হয়েছে। মোট টোটাল এই পিডিএফের মধ্যে আছে 4300খানা কোশ্চেন, এবং সেই পিডিএফের সঙ্গে তোমরা এসএসসি জিডি 2022 যার এক্সাম হয়েছিল 2023-এ, সেই পিডিএফটা ফ্রিতে পাবে। ঠিক আছে, এটার এই পিডিএফ মূল্য রাখা হয়েছে মাত্র 50 টাকা। সবার কথা ভেবে মূল্য রাখা হয়েছে মাত্র 50 টাকা। এখানে এমসিকিউ পেয়ে যাচ্ছ 4820খানা, 4820খানা এমসিকিউ পাচ্ছ, এবং সেই সঙ্গে যে সকল কোশ্চেনের এক্সট্রা ডিটেলস দরকার সেগুলোও কিন্তু ওর সঙ্গে ইনক্লুড করা রয়েছে, এবং সেই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা রয়েছে। পিডিএফটি নিতে চাইলে তো অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এবং সেই সঙ্গে তোমরা অনেকে ইংলিশের কথা বলছিলে, তো ইংলিশের জন্য আমরা নতুন করে চ্যানেল খুলেছি, যেখানে ইতিমধ্যে 2খানা ক্লাস দেওয়া রয়েছে। একটা হচ্ছে বেসিক গ্রামার, মানে যে সকল গ্রামারগুলো এমটিএসে আসে সেই গ্রামার নিয়ে একটা ক্লাস দেওয়া হয়েছে। তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার 2023-এর ফার্স্ট যে শিফটটা এক্সাম হয়েছিল, সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার সেই শিফটটাও কিন্তু আলোচনা করা হয়েছে। দুটো ক্লাস খুবই ইম্পর্টেন্ট, এবং দুটোরই পিডিএফ তোমরা এই টেলিগ্রামে চ্যানেলে পেয়ে যাবে। এই টেলিগ্রাম এবং ইউটিউব, এই দুটো চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও ইংরেজির জন্য। ঠিক আছে, ইংরেজি এবং জেনারেল নলেজ দুটোই কিন্তু এই এমটিএস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেন এই দুটো সাবজেক্টের উপরেই কিন্তু তোমাদের কাট অফটা তৈরি হয়, তাই কি না? তো এই দুটোকে ভালো করে পড়তে হবে, তার জন্যই আমাদের এই চ্যানেলটা খুলেছি ইংলিশের জন্য। আর জেনারেল নলেজের জন্য তো এখানে তোমরা ক্লাস পাচ্ছ, সেই সঙ্গে পিডিএফও তো পাচ্ছ। ঠিক আছে, এবার চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, জীবনের ন্যূনতম চাহিদা অর্জনের জন্য ন্যূনতম আয়ের অনুপস্থিতি নিম্নলিখিত কোন ধরনের দারিদ্রতার সাথে সম্পর্কিত? ন্যূনতম যে আমাদের চাহিদাগুলো থাকে, আমাদের সবার চাহিদা কি? খাওয়া, পোশাক, বাড়ি, এটাই তো। এই যে আমাদের ন্যূনতম একটা যে চাহিদা, সেই চাহিদাটা অর্জনের জন্য ন্যূনতম যে আয়ের দরকার, যে অর্থের দরকার, সেটা কিন্তু আমাদের কাছে নেই। তো এই ধরনের দারিদ্রতা এই কিসের সাথে সম্পর্কিত? এই দারিদ্রতার সাথে সম্পর্কিত হচ্ছে কোন ধরনের দারিদ্রতা? এটাকে বলা হয় না হচ্ছে সম্পূর্ণ দারিদ্রতা। এটা হচ্ছে সম্পূর্ণ দারিদ্রতা বলা হবে, এটাকে সম্পূর্ণ দারিদ্রতা বলা হবে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, 1924 সালে কোন কমিটি রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেট থেকে আলাদা করার সুপারিশ করেছিল? রেলওয়ের যে বাজেট, সেটা সাধারণ বাজেট থেকে আলাদা করা হয়েছিল। এখন কিন্তু রেলওয়ে বাজেট এবং সাধারণ বাজেট দুটোই কিন্তু একসঙ্গে হয়, তাই কি না? কিন্তু এটা 1924 সালে আলাদা করেছিল। কোন কমিটি করেছিল? এটা করেছিল অ্যাকওয়ার্থ কমিটি। অ্যাকওয়ার্থ কমিটি এটা করেছিল। অ্যাকওয়ার্থ কমিটি 1920 সালে স্যার উইলিয়াম অ্যাকওয়ার্থের সভাপতিত্বে গঠিত হয়েছিল। জন মাথাই 1947 সালে নভেম্বরে স্বাধীন ভারতের জন্য প্রথম রেলওয়ে বাজেট পেশ করেন। তাহলে স্বাধীন ভারতের প্রথম রেলওয়ে বাজেট পেশ করেন কে? না, তিনি হচ্ছেন জন মাথাই। তারপরে হচ্ছে সুরেশ প্রভু। সুরেশ প্রভু 25শে ফেব্রুয়ারি 2016 শেষ রেলওয়ে বাজেট পেশ করেছিল। শেষ রেলওয়ে বাজেট পেশ করেছিল কে? সুরেশ প্রভু। কেন? না হচ্ছে 2016 সাল, 2016তে শেষ, 25শে ফেব্রুয়ারি। তারপরে 21শে সেপ্টেম্বর 2016 কিন্তু নরেন্দ্র মোদী সরকার এই রেলওয়ে এবং সাধারণ বাজেটকে দুটোকে একীভূত করেছে। তাহলে কত হয়? 2016 সাল রেলওয়ে বাজেট এবং সাধারণ বাজেট দুটোকে একীভূত করে দিয়েছে 2016 সালে। তারপরে এখানে দেখে নাও, আর যে বাকি যে কমিটিগুলো রয়েছে, এই কমিটি সম্পর্কেও তোমাদের কিন্তু জানতে হবে। বাটলার কমিটি 1927 সালে সর্বোচ্চ ক্ষমতা ও দেশীয় রাজ্যের রাজকুমারদের মধ্যে সম্পর্ক তদন্ত এবং
স্পষ্ট করার জন্য নিযুক্ত। জেভিপি জেভিপি কমিটি কি? জেভিপি কমিটি হচ্ছে 1948 থেকে 49 সালে গঠিত ভাষাগত প্রদেশ কমিশনের সুপারিশগুলি অধ্যয়নের জন্য কংগ্রেস কর্তৃক নিযুক্ত কমিটি। এই জেভিপি এটা কংগ্রেস কর্তৃক নিযুক্ত কমিটি। তারপরে আছে মুদ্দিমান কমিটি। মুদ্দিমান কমিটির কি না, এটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার দ্বারা প্রতিষ্ঠিত ডায়ারকি সম্পর্কে অনুসন্ধানের জন্য ব্রিটিশ ও ভারতীয় সরকার কর্তৃক নিযুক্ত কমিটি। এই তিনটে কমিটি সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে। তারপরে চলে যাও 3 নম্বর, ছদ্মবেশী বেকারত্ব বলতে সাধারণত কী বোঝায়? ছদ্মবেশী বেকারত্ব, যেটা এমটিএসে কিন্তু আগে সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে ছদ্মবেশী বেকারত্ব। তো এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4 কি না, যে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। নিচের কোনটি বেকারত্বের ধরন নয়? বেকারত্বের যে ধরনগুলো রয়েছে তাদের মধ্যে একটি নয়, সেটা হচ্ছে এই যে কার্যকরী বেকারত্ব। কার্যকরী বেকারত্ব যেটা কিন্তু বেকারত্বের ধরন নয়। তাহলে বেকারত্বের ধরনগুলো কোনগুলো সেগুলো দেখে নাও। কাঠামোগত বেকারত্ব, স্বল্প বেকারত্ব, প্রকাশ্য বেকারত্ব, ছদ্মবেশী বেকারত্ব, প্রতিরোধ বেকারত্ব, আর হচ্ছে মৌসুমী বেকারত্ব। এই বেকারত্বগুলোর নামগুলো মনে রাখো। 5 নম্বর দেখো, ভারতে ধারাবাহিক পরিকল্পনার সময়কাল কত ছিল? ধারাবাহিক পরিকল্পনা, ঠিক আছে, এটা ছিল 1978 থেকে 80। 1978 থেকে 80, এটাই ছিল ভারতের ধারাবাহিক পরিকল্পনার সময়কাল। এর সঙ্গে এক্সট্রা ডিটেলস জানা দরকার। 1977 থেকে 78 সালের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে জনতা সরকার ধারাবাহিক পরিকল্পনা চালু করেছিল, কিন্তু পরে 1980 সালে ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় আসেন এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করেন এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা পুনরায় শুরু করেন। ঠিক আছে, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু করেছিল 1980 সালে ইন্দিরা গান্ধী সরকার, আবার এসেছিল 1977 থেকে 78 পঞ্চবার্ষিক পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর 1980-তে চালু করা হলো। প্রধানমন্ত্রী এখন যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, সেই মোদী সরকার 13 আগস্ট 2014 পরিকল্পনা কমিশন বিলুপ্ত করে, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনা কমিশন বিলুপ্ত করে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অর্থাৎ নীতি আয়োগের নামে একটি নতুন সংস্থা গঠন করা হয়। নীতি আয়োগ নামে একটা নতুন সংস্থা গঠন করে। তারপরে দেখো 6 নম্বর, খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল? খরা এবং দুটো যুদ্ধ। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতে পিপুল প্ল্যান একটি অর্থনৈতিক পরিকল্পনা, এটা পিপুলস প্ল্যান কে সৃষ্টি করেছিল? ভারতে পিপুল প্ল্যান কে সৃষ্টি করেছিল? এটা করেছিল এম.এন. রায় করেছিল। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল না, হচ্ছে 1956 থেকে 61। সময়কাল কিন্তু আসে, এই যে রিসেন্ট CHSL যে এক্সামটা হয়ে গেছে 2024-এ, ওখানে কিন্তু এসেছিল, এই সালগুলো জিজ্ঞেস করে। 1951 থেকে 56 এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী, 1956 থেকে 61 দ্বিতীয়, 1961 থেকে 66 এটা হচ্ছে তৃতীয়, তারপরে গিয়ে 1969 থেকে 74 এটা হচ্ছে চতুর্থ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহানবিশ মডেল ভিত্তিক ছিল, আর এর মূল লক্ষ্য ছিল কি না, দেশের শিল্প বিকাশই ছিল এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য। এরপরে দেখো 9 নম্বর, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? পঞ্চম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূর করা। 1951 সালে চালু করা হয়েছিল ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনাটি কৃষি উৎপাদন বাড়ানোর জন্য, কৃষি ও সেচের উপর আলোকপাত করার জন্য
নিচের কোন অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা 1951 সালে চালু করা হয়েছিল, ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। কিসের জন্য? না, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য, কৃষি ও সেচের উপর আলোকপাত করার জন্য। নিচের কোন অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সঠিক অ্যান্সার আসবে অপশন নাম্বার 2, হ্যারল্ড ডোমার মডেল। হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল। 11 নম্বর দেখো, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলি ছিল কেন্দ্রীভূত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মসূচি যা ড্যাশেতে প্রচলিত। ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলি ছিল কেন্দ্রীভূত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মসূচি যাহা ড্যাশেতে প্রচলিত ছিল। অর্থাৎ কোন দেশ থেকে, যদি আমরা এটা এভাবেও আসতে পারি, যে এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, ধার করা হয়েছে, তো এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নে প্রচলিত ছিল, তারপরে আমাদের দেশে সেটাকে চালু করা হয়েছিল। 12 নম্বর দেখো, নিম্নলিখিত কোন ধরনের বেকারত্ব ভারতের কৃষির সাথে জড়িত? কৃষি, মৌসুমি, ছদ্মবেশী, না হচ্ছে প্রতিরোধ বেকারত্ব। 3টে অপশান রয়েছে, তো এদের মধ্যে যেটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 1 এবং 2, মৌসুমি বেকারত্ব আর ছদ্মবেশী বেকারত্ব। এই দুটো হচ্ছে ভারতের কৃষির সাথে জড়িত। 13 নম্বর দেখো, গিনি সহগ। গিনি সহগ কিসের সাথে ব্যবহৃত হয়? কিসের জন্য ব্যবহৃত হয় গিনি সহগ? আয়ের অসমতা পরিমাপ করতে। আয়ের অসমতা পরিমাপ করতে। রাজস্ব নীতি বলতে কি বোঝায়? রাজস্ব নীতি, রাজস্ব নীতি বলতে বোঝায় সরকারের রাজস্ব ও ব্যয় নীতি। সরকারের রাজস্ব এবং ব্যয় নীতিকে বোঝায়। কিসের ভিত্তিতে ভারতে দারিদ্র অনুমান করা হয়? যে ভারতে দারিদ্র অনুমান করা হয় গৃহস্থালির খরচ, গৃহস্থালির খরচ হিসেবেই অনুমান করা হয়। অর্থনৈতিক সমীক্ষা কার দ্বারা প্রকাশিত হয়? অর্থনৈতিক সমীক্ষা, এটা হয় অর্থ মন্ত্রণালয় দ্বারা কিন্তু প্রকাশিত করা হয়। হেড কাউন্ট রেশিও, হেড কাউন্ট রেশিও নিচের কোনটির সাথে সম্পর্কিত? দারিদ্র সীমা, দারিদ্র সীমার সাথে সম্পর্কিত। বিশ্ব ব্যাংক উন্নয়ন সূচকের সংগ্রহ অনুযায়ী 2011 সালে ভারতের জাতীয় দারিদ্র সীমার প্রধান অনুপাত পরিমাণ ছিল কত? 21.9%। 21.9% 2011 সালের জাতীয় দারিদ্র সীমার সমীক্ষা অনুযায়ী। তারপর দেখো, নিচের কোনটি ভারতের দারিদ্র সীমা নির্ধারণ করে? ভারতের দারিদ্র সীমা নির্ধারণ করে কে? যোজনা কমিশন, বর্তমানে যেটা নীতি আয়োগ, নীতি আয়োগ নির্ধারণ করেন। 19 নম্বর, দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা কৃষিতে গড় কত % বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিতে গড়ে 4% বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012 থেকে 17, এটা ছিল কিন্তু ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটাও ভালো করে মনে রাখো, 12তম পঞ্চবার্ষিকী, শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 20 নম্বর, ভারতের ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন, এটা 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে দেখো 21 নম্বর, সরকার কর্তৃক ঋণ নেওয়াকে কি বলে? সরকার কর্তৃক ঋণ নেওয়া, যে সরকার যদি কোনো ঋণ নেয় কোথা থেকে, তখন সেই বলা হয় মূলধন লাভ, তখন সেটাকে কি বলা হবে? মূলধন লাভ বলা হবে। ভারতের সংবিধানের 12 নম্বর খণ্ডে 2য় অধ্যায় ঋণ নেওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। 12 নম্বর অধ্যায় মনে রাখো, পার্ট 12। অনুচ্ছেদ 292 কেন্দ্রীয় সরকার দ্বারা, আর 1993 অনুচ্ছেদ হচ্ছে রাজ্যগুলি দ্বারা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে। 92-93, ঠিক আছে। 22 নম্বর দেখো, ড্যাশ ঘটে যখন রপ্তানি অর্থনীতি আমদানির চেয়ে বেশি হয়?
রপ্তানি অর্থনীতি আমদানির চেয়ে বেশি হবে, তখন কি ঘটবে? বাণিজ্য উদ্বৃত্ত হবে। অর্থাৎ কি, রপ্তানি অর্থনীতি রপ্তানিটা আমদানির থেকে বেশি হয়, তখন কিন্তু বাণিজ্য উদ্ধৃতিটা ঘটবে। একটি দেশের বাণিজ্য ভারসাম্য প্রতিকূল হয় যখন হবে, আমদানি রপ্তানির চেয়ে বেশি হবে, তখনই কিন্তু এই বাণিজ্য ভারসাম্যটা প্রতিকূল হবে। ভারতীয় রুপির অমূল্যায়ন হলে ভারতীয় রপ্তানি কি হবে? ভারতীয় রুপির অমূল্যায়ন, তখন কি হতে পারে? রপ্তানি সস্তা হবে, অর্থাৎ অন্যান্য দেশের মুদ্রার তুলনায় আমাদের দেশের মুদ্রার ভ্যালুটা কমে যাবে। কমে গেলে তাহলে কি হবে? তাহলে বিদেশি যারা রয়েছেন, আমাদের দেশ থেকে যারা আমদানি করেন, তারা কিন্তু আমাদের দেশ থেকে জিনিসগুলো কিনবে। তখন তাহলে কি, আমাদের দেশের রপ্তানিটা কিন্তু সস্তা হবে, তাই তো? ভারতীয় রপ্তানি সস্তা হবে যদি ভারতীয় রুপির যদি অমূল্যায়ন হয়। অমূল্যায়ন ঘটে যখন একটি দেশে ইচ্ছাকৃত তার মুদ্রার মূল্য এক বা একাধিক বিদেশি দেশের তুলনায় কমিয়ে দেওয়া হবে, তখনই এটা কিন্তু ঘটে, যেটা বললাম আমি এক্ষুনি। এফডিআই এর বর্ধিত রূপ হলো কি? এফডিআই অর্থাৎ সম্পূর্ণ রূপ হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে এফডিআই বলা হয়। তারপর দেখো গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট কি? এটা হচ্ছে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের একটি ফর্ম, যেখানে একটি কোম্পানি নতুন কার্যকলাপ সুবিধা তৈরি করে একটা বিদেশি দেশে একটা নতুন উদ্যোগ শুরু করে, এটাকেই বলা হয় গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট। কোন ধরনের বিদেশি বিনিয়োগ অনিরাপদ বলে মনে করা হয়? সেটা হচ্ছে পোর্টফোলিও বিনিয়োগটাকে অনিরাপদ বলে মনে করা হয়। অর্থের অমূল্যায়ন বলতে কি বোঝায়? অর্থের অমূল্যায়ন বলতে বোঝায় অর্থের বাহ্যিক মূল্য হ্রাস। অর্থের বাহ্যিক মূল্য হ্রাসকে বলা হয় অর্থের অমূল্যায়ন। এসইবিআই একটি অসংবিধিবদ্ধ সংস্থা হিসেবে 12 এপ্রিল ভারত সরকার দ্বারা ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই এসইবিআই এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 1988 সালে ভারত সরকার দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোনটি অর্থ বাজারের উপকরণ নয়? যেটা হচ্ছে সেটা হচ্ছে বন্ডটা কিন্তু অর্থ বাজারের উপকরণ নয়। অর্থনীতিতে আইপিওর পূর্ণরূপ কি? আইপিওর পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, যেটা হচ্ছে আইপিওর পূর্ণরূপ। বিমুদ্রাকরণ কি? এতে আইনি দরপত্র হিসেবে একটা মুদ্রার একককে আলাদা করা, অর্থাৎ যেটা হচ্ছে এদের আমাদের 1000 টাকা 500 টাকা নোট যে বন্ধ করে দেওয়া, হঠাৎ করে এই যে মানে বলে দেওয়া হলো যে এই নোটটা আর চলবে না, 500 টাকা 1000 টাকা নোট আর চলবে না। তো এটাই হচ্ছে বিমুদ্রাকরণ। হঠাৎ করে আইনি একটা দরপত্র হিসেবে একটা মুদ্রা এককে আলাদা করে দেওয়া হলো, ঠিক আছে? ওটাকেই বলা হয় বিমুদ্রাকরণ। নিচের কোন নিয়ন্ত্রক সংস্থা ভারতের বীমা খাত নিয়ন্ত্রণ করে? কোন সংস্থা? আইআরডিএআই অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। আর টিআরএআই হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যেটা 1997 সালে স্থাপিত হয়েছিল।
টেলিযোগাযোগের জন্য। নাবার্ড খুবই ইম্পর্টেন্ট, ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, 12 জুলাই 1982 প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়, ঠিক আছে। আর হচ্ছে FSSAI, FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, 2008 সালে খাদ্য নিরাপত্তা, ঠিক আছে। তো এগুলো ফুল ফর্ম মনে রাখতেই হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে কিন্তু পরীক্ষায়। তারপরে দেখো, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক হলো ড্যাশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যারা স্টক মার্কেটে তোমরা পয়সা জমা করেছো বা স্টক কিনেছো, তোমরা জানবে এটা ভালো করে, সেটা হচ্ছে নিফটি। এক্সচেঞ্জ সূচক কি? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক হচ্ছে নিফটি। 35 নম্বর দেখো, 1855 সালে কলকাতায় প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছিল? তাহলে 1855 সালে প্রথম পাটকল স্থাপিত হয়েছিল কোথায়? কলকাতায়। কলকাতার কোথায়? না, কলকাতার রিসারাতে স্থাপিত হয়েছিল। 1854 সালে ভারতের কোন রাজ্যে প্রথম তুলাকল স্থাপিত হয়? পাটকল গেল, এবার বলো তুলাকল স্থাপিত হয়েছিল বোম্বেতে। পাটকল কলকাতাতে, তুলাকল বোম্বেতে। 37 নম্বর, দোরাবজি টাটা কবে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করে? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠা করেন দোরাবজি টাটা। কবে করেছিল? 1907 সালে। নিচের কোনটি মহারত্ন মর্যাদা পাবে 13তম কোম্পানি? মহারত্ন মর্যাদা 13তম কোম্পানি কোনটি? আচ্ছা, এখানে যে নামগুলো রয়েছে এগুলো তো কোনোটাই অপশানের মধ্যে নেই। আমাদের যে আনসারটা হবে সেটা কিন্তু অপশানে নেই। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার তো নেই, এই যে 13 নম্বর যে অপশানে রয়েছে দেখো, অয়েল ইন্ডিয়া লিমিটেড, এটাই হচ্ছে 13তম মহারত্ন মর্যাদা পূর্ণ কোম্পানি, ঠিক আছে। মোট 13টি 2023 সালে ভারতের শীর্ষ 13টি মহারত্ন কোম্পানির তালিকা আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা পারলে দেখে নাও। এরপর চলে যাবো আমরা 39 নম্বরে। 39-এ কী রয়েছে? নিচের কোনটি রাজস্ব নীতির একটি উপকরণ নয়? রাজস্ব নীতির উপকরণ নয়, সেটা হচ্ছে ব্যাংক রেট। এটা রাজস্ব নীতির উপকরণ নয়। এনএনপি পেতে আমরা জিএনপি থেকে কি বিয়োগ করব? তার কি এনএনপি মানে কি? এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, আর হচ্ছে জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তো এই এনএনপি পেতে আমরা জিএনপি থেকে বিয়োগ করতে হবে ক্ষতিটাকে আমাদের বিয়োগ করতে হবে। 41 নম্বর দেখো, নিচের কোনটি সত্য বের করতে হবে আমাদের। এখান থেকে যেটা সত্য রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর 4, কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি থেকে আমাদের বিয়োগ করতে হবে মূল্য হ্রাসটাকে বিয়োগ করতে হবে, করলেই আমরা পেয়ে যাব এনডিপিটা আমরা পেয়ে যাব। তাহলে জিডিপি মাইনাস মূল্য হ্রাস ইকুয়াল টু এনডিপি, এই সূত্রটাও মনে রাখো। এরপরে চলে যাও 42 নম্বর। 42 নম্বরে কী রয়েছে? ব্যক্তিগত আয় গণনা করতে ভারতীয় আয়ে নিচের কোনটি যোগ করা হয়? ব্যক্তিগত আয় গণনা করতে জাতীয় আয়ে নিচের কোনটি যোগ করতে হয়? ট্রান্সফার পেমেন্টে যোগ করতে হয়। জাতীয় আয় গণনা করা হয়, জাতীয় আয় এটা গণনা করা হয় কীভাবে? প্রচলিত এবং নির্ধারিত উভয় মূল্যে, উভয় মূল্যেই কিন্তু জাতীয় আয়টা গণনা করা হয়। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ঘটলে নিচের কোন শ্রেণীর ক্ষতি হয় না? মূল্যস্ফীতি নিয়ে আগের দিন আমরা আলোচনা করে দিয়েছি আগের ক্লাসে। যারা আগের ক্লাসটা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। সেটা হচ্ছে ব্যবসায়িক শ্রেণী, যারা ব্যবসায়িক শ্রেণী তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ তারা মূল্যস্ফীতি মানে বেশি দামে জিনিস কিনবে, বেশি দামেই বিক্রি করবে, তাদের কোনো সমস্যা নেই।
সমস্যা কাদের না, ঋণ শ্রেণী, ভোক্তা শ্রেণী আর হচ্ছে পেনশনভোগী শ্রেণী যারা রয়েছে তাদের ক্ষেত্রে, তাদের কিন্তু সমস্যা হবেই। যদি পণ্য ও পরিষেবা সরবরাহের তুলনায় অর্থ সরবরাহের ঘাটতি থাকে তবে সম্ভাব্য ফলাফল কী হবে? পণ্য ও পরিষেবা সরবরাহের তুলনায় অর্থ সরবরাহ ঘাটতি থাকে, তখন তাহলে কী হবে ফলাফল? মুদ্রা সংকোচন অর্থাৎ ডিফ্লেকশন হবে। অর্থনীতিতে হাইপার ইনফ্লেশন এর ফলে ড্যাশ হবে, হাইপার ইনফ্লেশনের ফলে মুদ্রার মূল্য হ্রাস পাবে, মুদ্রার মূল্য হ্রাস হবে। মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সিপিআই এর পূর্ণরূপ কী? সিপিআই এর পূর্ণরূপ হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। রাজস্ব ঘাটতি সমান কি? রাজস্ব ঘাটতি সমান হচ্ছে বাজেট ব্যয় মাইনাস ঋণ ব্যতীত বাজেট আয়, যে ঋণটা নেওয়া আছে সেটা বাদে যে বাজেট আয় সেটাই করলেই কিন্তু আমরা রাজস্ব ঘাটতিটা পেয়ে যাব। নীতি আয়োগ কত সালে গঠিত হয়েছিল? নীতি আয়োগ গঠিত হয়েছিল 2015 সালে। খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখো। ভারতে উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন শুরু হয় কোন সালে? উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন শুরু হয়েছিল 1991 সালে শুরু হয়েছিল। তো এই ছিল মোট আজকে টোটাল 50খানা কোশ্চেন, আর আগের দিন আমরা 50খানা করে দিয়েছি। তো টোটাল আমাদের অর্থনীতি থেকে 100খানা কোশ্চেন আলোচনা হয়ে গেল। এর আগে আমরা ডান্স থেকে 100খানা কোশ্চেন আলোচনা করেছি এবং ফেস্টিভ্যাল থেকে সেখানে আমরা 50খানা আলোচনা করেছি। তো এইভাবে টপিক ওয়াইজ আমরা কিন্তু অলরেডি ক্লাস করছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্ক থেকে দেখে নেবে। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং তারই সঙ্গে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হলে এই ক্লাসের পিডিএফ, আগের আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করেছি, অলিম্পিকের কিন্তু অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি, ডান্সের পিডিএফ দেওয়া হয়েছে এবং ফেস্টিভ্যাল সববার পিডিএফ কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমরা অর্থনীতির পিডিএফটা তোমাদের দেবো। তো অবশ্যই টেলিগ্রামে যারা জয়েন হওনি তো অবশ্যই জয়েন হয়ে যাও।